ক্লাস 11 তোমাদের আজ পড়ানোর বিষয় মহাকর্ষ। অফলাইনে বিভিন্ন ব্যাচের বিভিন্ন জায়গা পর্যন্ত পড়াটা আগানোর জন্যই মহাকর্ষ চ্যাপ্টারটা শুরু করা হলো। মহাকর্ষ বলিতে কি বোঝায় এটা বলতে গেলেই স্যার আইজাক নিউটন আসেন। নিউটন অভিকর্ষ সম্পর্কে একটা ধারণা দিয়েছিলেন। অভিকর্ষ এর আগের ক্লাসে তোমরা পড়েছো। পৃথিবীর দিকে মানে পৃথিবীর সকল বস্তুকে যে নির্দিষ্ট বল দ্বারা আকর্ষণ করে সেটাই হচ্ছে অভিকর্ষ বল। এখন তোমার হাতের উপরে একখানা বই রাখো, একটি বইকে পৃথিবী যত বলে টানে, যদি বইয়ের সংখ্যাটাকে বাড়ানো যায় তাহলে বলের সংখ্যাটা বাড়বে না কমবে? নিশ্চয়ই বাড়বে। অত অভিকর্ষ বলটাও বৃদ্ধি পাবে। আর মহাকর্ষ বলতে বোঝায় এই বিশ্ব ব্রহ্মাণ্ডে দুটি বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বলটাই মহাকর্ষ বল। তাই নিউটন মহাকর্ষ সূত্র দিলেন। তিনি বললেন মহাবিশ্বের উপর যে কোনো দুটি বস্তু কণা, এই একটা ধরলাম বস্তু যার ভর m1, এই একটা ভরের বস্তু যার ভর হচ্ছে m2, এদের কেন্দ্র সংযোজক দূরত্বটা বললাম r। তাই নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী লিখতে পারি বা বিবৃতিটা বললে বোঝায় দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল, বস্তুটি কিন্তু অবশ্যই বিন্দু ভর, বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই দুটো বিন্দু ভরের মধ্যে আকর্ষণ বল F হলে 1 নম্বর লিখতে পারি সূত্র অনুযায়ী F প্রপোর্শনাল টু m1 m2 ভরের গুণফলের সমানুপাতিক। আর 2 নম্বর বলতে পারি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ F প্রপোর্শনাল টু 1/r²। এই দুই দিকে লিখতে পারি F প্রপোর্শনাল টু m1 m2 ডিভাইডেড বাই r²। সমানুপাতি তুলতে গেলে একটা ধ্রুবক গুণ করতে হয়, সেই ধ্রুবকটা হচ্ছে এখানে মহাকর্ষ ধ্রুবক। x সমান পাবো g m1 m2 ডিভাইডেড বাই r²। এখানে জিটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, ক্যাপিটাল অবশ্যই। এখন এই ধ্রুবকের একক মান এগুলো আমাকে সব নির্ণয় করতে হবে। তাহলে সেক্ষেত্রে জি সমান আমরা লিখতেই পারি f(r²) ডিভাইডেড বাই m1 ইন্টু m2। যে কোনো ধ্রুবক পদের সংজ্ঞা বের করতে গেলে ও যার জন্য আসে সেটাকে বাদ দিয়ে অন্যগুলো একক ধরতে হয়। তাহলে এখানে আকর্ষণ বল যদি না থাকতো দুটি বস্তু বিন্দু ভরের মধ্যে, তাহলে নিশ্চয়ই জিটা আসতো না। তাহলে এফটাকে বাদ দিয়ে অন্যগুলো এক ধরে নাও, m1 টাও এক, m2 টাও এক, r টাও এক, তার মানে g ইজিক্যাল টু পেয়ে গেলে তুমি f। তাই সংজ্ঞাটা বলতে পারি একক ভরের দুটি বস্তু একক দূরত্বে অবস্থান করলে পরস্পরের মধ্যে যে আকর্ষণ বলে আকর্ষিত হয় সেই বলটাকে বলা হয় মহাকর্ষ ধ্রুবক জি। জি এর এসআই পদ্ধতিতে একক কি? এসআই পদ্ধতিতে একক দুরকম একক হতে পারে, একটা মাত্রাগত একক আর একটা এমনি বলের দূরত্বের একক দিয়ে আর একটা একক। তাহলে এখন যদি বা পরম একক যেটাকে বোঝায়, তাহলে জি এর একক কী পাবো? এসআই পদ্ধতি নিশ্চয়ই দেখো একটা ওপরে বলের একক, তার মানে পেয়ে যাচ্ছে এখানে যদি লিখি নিউটন, দূরত্বের একক মিটার মানে মিটারের স্কোয়ার, ভরের একক কেজি বা দুটো কেজি আছে বলে কেজি স্কোয়ার লিখলাম। তাহলে এককটা পেলাম কি? এসে বলতে নিউটন মিটারের স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2 নিচে আছে। সিজিএস পদ্ধতিতে একই রকম কি পাবো? সিজিএস পদ্ধতি ডাইন সেন্টিমিটারের স্কোয়ার গ্রাম টু দি পাওয়ার -2। জি এর একটা নির্দিষ্ট মান আছে, এসে বলতে জি এর মান কত হবে? 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 এসআই পদ্ধতির জন্য নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। আর সিজিএস এর বেলায় যেহেতু মাইনাস আছে কমে যাবে, সেটা তোমরা নির্ণয় করে দেখবে 8 হবে।
-8 হবে, একই ভ্যালু। এখন মহাকর্ষ ধ্রুবকের সার্বজনীয়তা কি? অর্থাৎ মহাকর্ষ ধ্রুবকটা যেমন পৃথিবীর উপর থাকা, কাছাকাছি থাকা দুটি মানে বস্তুর জন্য প্রযোজ্য হয়, এই দুষ্কর মহাবিশ্বের মধ্যে যে কোনো বস্তুর ক্ষেত্রেও এটা প্রযোজ্য হয়। এর দুটো বিন্দু বস্তুর মধ্যে এর প্রকৃতিটা কি, কঠিন, তরল, গ্যাস, মানে উপাদানটার উপর নির্ভর করে না, যে কোনো ক্ষেত্রেই সূত্রটা প্রযোজ্য হবে। এদের মধ্যবর্তী কোনো মাধ্যম আছে কিনা তার উপরেও নির্ভর করে না। উষ্ণতা, আর্দ্রতা এর দ্বারাও এই এফের মানে আকর্ষণ বলের মানটা কোনো রকম প্রভাবিত করতে পারে না বলেই মহাকর্ষ বলকে বিশ্বজনীয়তা বা সার্বজনীয়তা বলা হয়। তাহলে প্রথমত মহাকর্ষ ক্ষেত্র কি আমরা জানবো। মহাকর্ষ ক্ষেত্র বলতে বোঝায় কোনো একটা বস্তু নির্দিষ্ট যে এরিয়া বা অঞ্চলের মধ্যে অন্য কোনো বস্তুকে কি করে, আকর্ষণ করে, ওই নির্দিষ্ট এরিয়া বা অঞ্চলটাকে বলা হয় ওর মহাকর্ষ ক্ষেত্র। আর এক্ষেত্রে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য এসে গেল। মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্যটাকে যদি আমরা ই দ্বারা প্রকাশ করি, এটাকে কি বলবো, কোনো বস্তুর মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে একক ভরের কোনো বস্তুকে নিয়ে আসলে যে বল দ্বারা আকর্ষিত হয় সেই বলটাকে বলা হয় মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য। সেটা বুঝবো কি করে? ধরে নাও এই এম ভরের বস্তুটার কাছ থেকে আর দূরত্বে একটা একক ভরের বস্তু, যার ভরটা হচ্ছে ইউনিট, একক, তাহলে এর মধ্যবর্তী আকর্ষণ বলটা কত হবে? নিশ্চয় আকর্ষণ বলটা হবে সূত্র অনুযায়ী। সূত্রটা হচ্ছে F সমান G(m1m2)/r²। এক্ষেত্রে একটার ভর বলা আছে m, তাহলে জিটা ধ্রুবকটা জি, সবার ক্ষেত্রে 1, ভরটা m, দূরত্ব আরটা আছে 1/r²। এটাই তোমার হচ্ছে বল। আকর্ষণ বলটাই কি হবে? মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য। তাহলে তাকে ই দ্বারা প্রকাশ করলে এফটাই হয়ে যাবে ই। এটা সমান লিখতে পারি Gm/r²। এটা হচ্ছে তোমার ফর্মুলা। তাহলে এর একক কি পাবে? এর এককটা এইভাবে বলতে পারো, একক ভরের বস্তুর জন্য আকর্ষণ বল। তাহলে এসআই পদ্ধতির জন্য ধরলাম এম ভরের বস্তুর জন্য প্রযুক্ত বল হচ্ছে এফ। তাহলে একক ভরের বস্তুর জন্য কত হবে? F/m। তাহলে লিখতে পারি এসআই পদ্ধতিতে নিউটন পার কেজি। আর সিজিএস পদ্ধতিতে নিশ্চয় লিখতে পারি ডাইন পার গ্রাম। এটা সিজিএস এবং এসআই পদ্ধতিতে এককগুলো পেলাম মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্যের। পরেরটা খুবই ইম্পর্টেন্ট, মহাকর্ষ বিভব। মহাকর্ষ বিভবটা বলতে কি বোঝায় এবং এই রাশিমালা আমাদেরকে জানতে হবে। আর ওটা জানো না? মহাকর্ষ বিভব। মহাকর্ষ বিভব বলতে বোঝায় অসীম থেকে কোনো একক ভরও বলতে পারো বা নির্দিষ্ট ভরের বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় মহাকর্ষ বিভব। এটা ক্যালকুলেশন করতে গেলে আমি আগে নিশ্চয়ই তোমাদেরকে বলেছি ইন্টিগ্রেশন বা সমাকলন, ওইটা একটু আমাকে জানতে হবে। ঠিক অবকলনের বিপরীত প্রক্রিয়া যতটুকু দরকার আমি তোমাদের ক্যালকুলেশন করার সময় বলে দিচ্ছি। তাহলে বললাম এটা ধরে নাও এটা এম ভরের বস্তু এই মহাকর্ষ ক্ষেত্রটার মধ্যে রয়েছে। তুমি মহাকর্ষ ক্ষেত্র থেকে এক্স দূরত্বে একটা একক ভরের বস্তুকে রাখলে যার ভরটা একক, ইউনিট। তাহলে এর মধ্যে একটা মহাকর্ষ বল ক্রিয়া করবে। তাহলে মহাকর্ষ বলটা কত হবে? এম ভরের বস্তু হতে একক আর দূরত্বে না, এক্স দূরত্বে একক ভরের
বস্তুর মধ্যে আকর্ষণ বল F সমান সূত্র অনুযায়ী G(m1 m2), তাহলে G(m1) বলতে m, m2 বলতে 1 ডিভাইডেড বাই দূরত্বটা x²। এটা বলটা কেয়া করলো, কিন্তু সংজ্ঞাতে বললাম অসীম হতে একক ভরের বস্তু বা m ভরের বস্তুকে নিয়ে আসতে। তাহলে এক্ষেত্রে আমরা যদি খুব অল্প, অসীম না বলে এখানে অল্প dx দূরত্ব নিয়ে আসি, তাহলে নিশ্চয়ই একটা কার্য করতে হবে। এখন মহাকর্ষ ক্ষেত্রের দিকে dx সরণের জন্য কৃতকার্য, অল্পের জন্য অল্প কার্য হবে, সেটা হবে dw। ক্ষুদ্র বোঝানোর জন্য d উল্লেখ করছি, dw সমান বল ইন্টু সরণ F ইন্টু dx। তাহলে সংজ্ঞা অনুযায়ী অসীম হতে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসবো। বললাম এই মহাকর্ষ ক্ষেত্র এইটা এই পর্যন্ত ছিল, এর দূরত্বটা স্মল আর ধরলাম, এখান থেকে এই দূরত্বটা একদম এই পরিধি পর্যন্ত। তাহলে অসীম হতে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে একক ভরের বস্তুকে নিয়ে আসতে মোট কৃতকার্যই মহাকর্ষীয় বিভবের সমান হয় সংজ্ঞা অনুযায়ী। তাহলে মোট কার্য যদি W বলি, Wটাই হবে মহাকর্ষ বিভব V, তাহলে W সমানই হচ্ছে V। ইন্টিগ্রেশন করছি dw মানে x এর ডেরিভেটিভ যদি dx হয় তাহলে ইন্টিগ্রেশন অফ dx সমান হবে x। তাহলে সেই ক্ষেত্রে ইন্টিগ্রেশন করলাম এদিক থেকে w, সেটাই v লিখে দিলাম, ইন্টিগ্রেশন অফ f ইন্টু dx। কোথা থেকে কোথায় আনছো? অসীম থেকে আর দূরত্বে নিয়ে আসছো, 8টা মহাকর্ষ ক্ষেত্রের দূরত্ব। ব্যাস, এবারে মানটা বসাবো আমরা। তাহলে ভিটাই মহাকর্ষ বিভব ইনফিনিটি টু আর, ভালো করে বুঝে রাখো, আমি বুঝেই করাচ্ছি। এফ এর মানটা বসালাম gm ডিভাইডেড বাই x² ইন্টু dx। gmটা ধ্রুবক পদ, তুমি এমটা বড় হাতেও ধরতে পারতে, আমি ছোট হাতে ধরে নিয়ে করেছি, এতে কোনো অসুবিধা নেই। তাহলে gm ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর 1/x² ইন্টু dx, এর ইন্টিগ্রেশনটা করতে হবে 1/x²। ভালো করে বুঝে রাখো, আমি তোমাদের এটা অনেককেই বলেছি আগের ক্লাসে, যদি dx অফ x² হতো, এটা ডেরিভেটিভ, উত্তরটা কিভাবে আসতো? ধ্রুবক পদ আগে যেত, 1 কমে যেত, 2 - 1 হতো, তাহলে 2x উত্তর হতো, জানো তোমরা। ইন্টিগ্রেশন বা সমাকলন এর বিপরীত প্রক্রিয়া, সেটা কিভাবে হয়? ইন্টিগ্রেশন অফ যদি x² হতো, যদি x² হতো ইন্টু dx হতো, ইন্টিগ্রেশনের সিম্বল পদ্ধতি। এর বেলায় পাওয়ারটা গুণ হবে না, পাওয়ারটা আগে 1 যেমন বিয়োগ হয়েছিল 1 যোগ হবে, তাহলে x⁴ 2 + 1 হলো। আর ওই যোগ হওয়াটা আগে যেমন গুণ হয়ে বিয়োগ হচ্ছিল, এটার বেলায় যোগ হয়ে ভাগ হবে, তাহলে বাই 3 হয়ে গেল। প্লাস সি, কারণ এটা নির্দিষ্ট লিমিট বলা নেই, ইনডিফিনাইট মানে প্লাস সি হবে, সেটা এখন বুঝতে হবে না, আপাতত এইটুকু জানো। তাহলে এটা পেয়ে গেলাম x³ 3। ঠিক এই প্রক্রিয়া অবলম্বন করে যদি আমি এই ইন্টিগ্রেশনটা করি, কত হবে? ইন্টিগ্রেশন অফ 1/x² ইন্টু dx। লক্ষ্য করো, ইন্টিগ্রেশন অফ, এটা উপরে তুললাম, x⁻² করলাম ইন্টু dx বোঝানোর জন্য, সমান দিলাম, যোগ হবে আগে, তো 2⁻² + 1 বাই ওটা বিয়োগ মানে ভাগ হবে, কত? -2 + 1 করলে কত হচ্ছে?
মাইনাস এক্স নিচে নেমে গেল, তাহলে পেলাম মাইনাস, আর এক্স টু দি পাওয়ার মাইনাস এক মানে 1/x। তাহলে এই ইন্টিগ্রেশনটা পেলাম 1/x² মাইনাস 1/x, তাহলে লিখলাম মাইনাস gm, মাইনাসটাকে বার করে দিলাম 1/x, লিমিটটা হচ্ছে ইনফিনিটি টু আর। এবার লিমিট বোঝাতে হবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে পেয়ে যাব মাইনাস gm, আগে এক্স এর জায়গায় আপার লিমিটটা 1/r, এক্স এর জায়গায় বসলো মাইনাস 1/∞। 1/∞ মান হয় 0, তাহলে পেয়ে গেলাম v সমান মাইনাস gm ডিভাইডেড বাই আর। এটা বিভবের রাশিমালা একক ভরের বস্তু আনার জন্য। যদি তুমি ক্যাপিটাল এম ভরের বস্তু আনো, এম ভরের বস্তু আনা হলে তখন ফর্মুলাটা হবে ভি সমান মাইনাস জি বড় এম ছোট এম ডিভাইডেড বাই আর। এটা তখন ফর্মুলা আছে। তাহলে এই জানলাম এখান থেকে। তাহলে মহাকর্ষ বিভবের একক কি হবে? কার্য বাই, আমরা বললাম কি একক ভরের বস্তুকে আনতে বা এম ভরের বস্তুকে আনতে, তাহলে পাবো সেক্ষেত্রে এসে বলতে নিশ্চয়ই কার্যের একক জুল, আর ভরটা হচ্ছে কেজি, জুল পার কেজিও তুমি বলতে পারো। সিজিএসে কি হবে? আট বার গ্রাম বলতে পারো। এবার বললাম মহাকর্ষ ধ্রুবক জি এর মাত্রা। মহাকর্ষ ধ্রুবক জি এর মাত্রা এর সমান পেয়েছিলাম জি m1 m2 ডিভাইডেড বাই r²। জি সমান পাবো f r² ডিভাইডেড বাই m1 ইন্টু m2। বলের মাত্রা ml t⁻², আর এর মাত্রা l², আর এটা হচ্ছে দুটোই m, তাহলে m ইন্টু m, একটা m কাটলো, পেলাম m⁻⁻1 l³ t⁻²। খুব ইম্পর্টেন্ট জি এর মাত্রা। ক্ষেত্র প্রাবল্য ই সমান এই মাত্র রাশিমালাটা একটু আগেই বললাম জি এম ডিভাইডেড বাই r²। ভরটা যদি বড় এম ধরি, জি এম ডিভাইডেড বাই r², তাহলে এর মাত্রাটা কি হবে? নিশ্চয়ই এর প্রাবল্য, ক্ষেত্র প্রাবল্যের মাত্রাটা হবে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য জি এর মাত্রাটা m ইনভার্স l³ t⁻², আর নিচে পেয়ে যাচ্ছ তুমি l²। দেখো ইন্টু এখানে একটা আছে এমটাও লিখে দিলাম। তাহলে লক্ষ্য করো l² এখান থেকে কাটলে এটা একটা এল, আর এই মাইনাস আর এটা মেইনটা কেটে গেল, তার মানে পেয়ে গেলাম l t⁻²। এটা কিন্তু ত্বরণের মাত্রা সমতুল্য। বিভবের রাশিমালা কি পেলাম? একক ভরের বস্তুর জন্য জি এম ডিভাইডেড বাই আর, মাইনাস ছিল মাইনাসটা লিখলাম না, তাহলে এরও মাত্রা কি পাবো আমরা সেক্ষেত্রে? লক্ষ্য করো এটা জির জন্য m ইনভার্স l³ t⁻² ইন্টু m ডিভাইডেড বাই একটা l। তাহলে এখান থেকে দেখো এমটা কাটলো, এক্ষেত্রে ওপরে একটা l² থাকছে, তাহলে l² পাচ্ছ t⁻² পাচ্ছ। মহাকর্ষ ধ্রুবকের পরম একক পেয়েছি, মাত্রাগত একক কি হবে? নিশ্চয়ই এসআই পদ্ধতিতে কেজি ইনভার্স মিটার কিউব সেকেন্ড টু দি পাওয়ার -2। সিজিএসে কি হবে? গ্রাম ইনভার্স সেন্টিমিটার কিউব সেকেন্ড টু দি পাওয়ার-2। অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ বলতে বোঝায় অবাধে যদি কোনো বস্তুকে আমরা ছেড়ে দিয়ে নির্দিষ্ট উচ্চতা থেকে মহাকর্ষ বলের প্রভাবে বা অভিকর্ষ টানেতে সে পৃথিবীর দিকে নেমে আসে। অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকেই অভিকর্ষ ত্বরণ বলা হয়। সেটা ক্যালকুলেশন করার জন্য এটা বললাম পৃথিবী, যার ব্যাসার্ধ আর, ভরটা এম। আমরা এই চ্যাপ্টারে যত ক্যালকুলেশন করব আমাদের প্রথমত তিনটে জিনিস খুব ভালোভাবে জানতে হবে। এক, পৃথিবীটা একটা নিরেট গোলক, এর ব্যাসার্ধটা সব জায়গায় সমান কেন্দ্র থেকে, কিন্তু আদেও তাই নয়। পৃথিবীর আকারটা মেরুপ্রদেশটা কিছুটা চাপা, অর্থাৎ কমলালেবুর মতন। মেরু বরাবর ব্যাসার্ধ যা, নিরক্ষীয় বরাবর ব্যাসার্ধটা পার্থক্য আছে প্রায় 22 কিলোমিটারের মতো, 21 থেকে 22 কিলোমিটারের মতো, কিন্তু আমরা সেরকম ধরবো না, সম্পূর্ণটাই আমরা আর হিসাবে ক্যালকুলেশন করব। ভরটা নির্দিষ্ট এম, এটা নির্দিষ্ট ফিক্সড ভর, ভরটা অবশ্যই ফিক্সড থাকে, কিন্তু ঘনত্বটা সব জায়গায় সমান না থাকলেও ঘনত্বটা আমরা একই ধরে নেব। এর গড় ঘনত্ব সেটা রো দ্বারা প্রকাশ করব।
তাহলে এখন যেটা বলবো, এই কেন্দ্র থেকে একটা ধরে নাও ছোট হাতের এম ভরের বস্তুকে একটা নির্দিষ্ট উচ্চতায় তুলে নিলে কেন্দ্র থেকে ছোট হাতের আর দূরত্বে স্মল আর, তাহলে এই দুটো বস্তুটা নিচের দিকে নেমে আসবে অভিকর্ষ টান বা মহাকর্ষ বলের জন্য। সেই বলটা কত, যেহেতু এম আর ছোট আর দূরত্বে থাকছে, তাহলে এফ সমান পাচ্ছ জি বড় এম ছোট এম বাই আর স্কোয়ার। এই বলটার জন্যই নেমে আসছে, অর্থাৎ এম ভরের বস্তুটা পৃথিবীর কেন্দ্রের দিকে আসছে, ছোট হাতের এম ভরের বস্তুটা। তাহলে নিশ্চয়ই এম ভরের বস্তুটার ত্বরণ সৃষ্টি হবে, পৃথিবীটা কিন্তু ওর দিকে যাচ্ছে না, ওইটাই আসছে। কেন আসছে তারও ব্যাখ্যা আছে, পরে অন্য একটা উদাহরণ দিয়ে আমি বলবো। তাহলে এম ভরের বস্তুটা যদি নিচের দিকে নামে, তারই বেগ বৃদ্ধি পেতে তারই ত্বরণ উৎপন্ন হয়। আমরা নিউটনের মহাকর্ষ সূত্রে এফ সমান আমরা কি লিখতে পারি, এম এ। তাহলে এই যে এম এ বল ইন্টু ত্বরণ, এটাও নিউটনের সূত্র, এটাও নিউটনের সূত্র, এফ সমান জি এম এম বাই আর স্কোয়ার। এইখানে দুটো ভর কি সেম জিনিস, এটা আমার প্রশ্ন দেওয়া থাকলেও উত্তর তোমরা লিখে পাঠিও। এখানে মহাকর্ষ সূত্রে এম এম ব্যবহার করেছে, এই ভরটাই কি, আর নিউটন তার গতিসূত্রে এফ সমান এম এ, ওইখানের এম ভরটাই কি, দুটো কোন ধরনের ভর উল্লেখ করা আছে সেটা আমাকে ব্যাখ্যা দিতে হবে। এখন আমরা বলছি, যেহেতু এর নিচের দিকে নামছে, ওতে উৎপন্ন ত্বরণটা যদি জি হয়, তাহলে এফ এর জায়গায় বসাতে পারি এম জি, ত্বরণটা এখানে জি, অভিকর্ষ বলের প্রভাবে নামছে বলে অবাধে আমি জি ধরলাম। তাহলে জি বড় এম ছোট এম বাই আর স্কোয়ার, এম এম কেটে গেল, পেলাম জি সমান জি এম বাই আর স্কোয়ার। এটা অভিকর্ষ ত্বরণের রাশিমালা। লক্ষ্য করো, অভিকর্ষ ত্বরণটা বস্তুর ভরের উপর নির্ভর করলো না। তাহলে তুমি উপর থেকে একটা ছোট্ট পাথরকে ফেলে দাও, ওর অভিকর্ষ ত্বরণ যত হবে, একটা হাতিকে ধরে উপর থেকে ফেলে দাও, অবাধে ফেলো, তার অভিকর্ষ ত্বরণের রূপ একই হবে। অর্থাৎ ওটা বস্তুর ভরের উপর ত্বরণটা নির্ভর করে না, ওটা যে পৃথিবী মানে যে প্ল্যানেটের উপর পড়ছে, মানে গ্রহের উপর পড়ছে, তার ভরটার উপর নির্ভরশীল, এবং কতটা দূরত্বে আছে তার উপর নির্ভরশীল। আর ভরটার উপর মানে জিটার উপর ডিপেন্ড করে, বস্তুর ভরের উপর নির্ভর করে না। তাই সমস্ত অঙ্কে, অবাধে অঙ্কের ক্ষেত্রে আমরা জি এর মান পৃথিবী পৃষ্ঠে নির্দিষ্ট মানই বসায় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন যদি বস্তুটা পৃথিবীর পৃষ্ঠে থাকতো, তাহলে দূরত্ব না ছোট আর হতো না, তাহলে বড় হাতে আর হতো, তখন অভিকর্ষতা পৃথিবীর পৃষ্ঠে হবে জি সমান জি বড় এম বাই আর স্কোয়ার, আরটা পৃথিবীর ব্যাসার্ধ। অর্থাৎ এখানে একটা ছোট্ট সূত্র পেলাম, জি এম সমান জি আর স্কোয়ার। খুব ইম্পর্টেন্ট সূত্রটা মনে রাখতে হবে। এরপর যেটা দেখব, পৃথিবীর গড় ঘনত্বের সাথে এই অভিকর্ষ ত্বরণ জি এর সম্পর্ক। তাহলে পৃথিবী আমরা প্রথমেই বললাম আমরা নিরেট গোলক, তাহলে গোলকের আয়তন, পৃথিবীর আয়তন সেটা কত হবে, নিশ্চয়ই গোলক যেহেতু 4/3 পাই বড় হাতের আর কিউব। পৃথিবীর গড় ঘনত্ব, পৃথিবীর গড় ঘনত্ব রো হলে ভরটা কত, পৃথিবীর ভর, পৃথিবীর ভর সেটা যদি এম বলি, এমই ধরেছি, আয়তন ইন্টু ঘনত্ব করলেই ভর পাবো, তাহলে 4/3 পাই আর কিউব ইন্টু রো। যেহেতু আমরা পড়েছি পৃথিবী পৃষ্ঠে জি এর মান এটা হয়, তাহলে জি সমান আমরা জানি জি বড় এম বাই আর স্কোয়ার, জি সমান জি বাই আর স্কোয়ার ইন্টু এম এর ভ্যালুটা বসাচ্ছি 4/3 পাই আর কিউব ইন্টু রো। দেখো এটা আর কিউব, এটা আর স্কোয়ার, একটা আর কাটলো, আর কাটছে না, তাহলে জি ইজিক্যাল টু পেলাম 4/3 পাই আর রো জি ক্যাপিটাল। এটাই হচ্ছে তোমার পৃথিবীর গড় ঘনত্ব রো এর সাথে অভিকর্ষ ত্বরণের সম্পর্ক। আজ এই পর্যন্তই থাকলো, ভালোভাবে পড়বে, অসুবিধা থাকলে আমাকে কল করবে।